একটা সময় ছিল যখন পুরো পৃথিবীতে 9 লেজওয়ালা ফক্স ডিমন অশান্তি শুরু করেছিল এবং পৃথিবীর মানুষের বিবাহে বিঘ্ন ঘটাচ্ছিল। তখন তাকে আটকানোর জন্য দুজন গুরুত্বপূর্ণ ইমোর্টাল লড়াই করেছিল, কিন্তু এই লড়াইয়ে তাদের দুজনের মৃত্যু ঘটে আর তারা মারা যাওয়ার আগে 9 লেজওয়ালা ডিমনকে সিল করে রেখে যায়। সেই সময় 9 লেজওয়ালা ডিমন তাদেরকে অভিশাপ দেয় যে তারা কখনো এক হতে পারবে না। প্রতিটি জীবনে তাদেরকে ভালোবাসা ছাড়া বেঁচে থাকতে হবে, তাদের কোনো সঙ্গী হবে না। এরপরে তাদের দুজনের আবারও পৃথিবীতে দেখা হয়, কিন্তু সেই অভিশাপের কারণে তারা দুজন এক হতে পারছিল না। তবে শেষ পর্যন্ত কি তারা দুজন এক হতে পারে, নাকি তাদের শত্রুর অভিশাপ সারা জীবন তাদেরকে বয়ে বেড়াতে হবে? তো চলুন এই অসম্ভব সুন্দর চাইনিজ ফ্যান্টাসি মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি একটা 9 লেজওয়ালা ডিমন পৃথিবীর মানুষের বিবাহ এবং সম্পর্কে ব্যাঘাত ঘটাচ্ছে। তাদের মধ্যে থেকে এক ধরনের পাওয়ার গ্রহণ করে সে শক্তিশালী হচ্ছে, যার ফলে পৃথিবীতে বিয়ে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাকে আটকানোর জন্য দুজন বিয়ের দেবতা যারা ইমোর্টাল ছিল তারা তাকে আটকানোর চেষ্টা করে। তাদের মধ্যে অনেক ফাইট হয় আর শেষ পর্যন্ত 9 লেজওয়ালা ডিমন তিয়ানজি নামক ছেলেটির ওপর আক্রমণ করে দেয়। মেয়েটি এটা দেখে তাকে বাঁচাতে চায় এবং তার শরীরে আঘাত লাগে। এটা দেখে তিয়ানজি ফক্স ডিমনকে আটকানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়। তাদের দুজনের জীবনের বিনিময়ে ফক্স ডিমনকে 10,000 বছরের জন্য সিল করে দেওয়া হয়। সিল হবার আগে ফক্স ডিমন তাদের উপরে অভিশাপ দিয়ে যায় যে তারা দুজন কখনো এক হতে পারবে না, সারা জীবন হৃদয়হীন হয়ে থাকবে এবং একটার পর একটা জীবন চলে যাবে, তবুও তারা তাদের ভালোবাসায় সফল হতে পারবে না। তিয়ানজি তার 10,000 বছরের সমস্ত ইমোর্টাল পাওয়ার ব্যবহার করে ফেলেছিল, যার কারণে সে তার প্রেমিকা হং এর থেকে আলাদা হয়ে যায়। এখানে তাদের দুজনের ভালোবাসার সমাপ্তি ঘটে। এখন 500 বছর পরের সিন দেখানো হয়। এখানে আমরা একটা সুন্দরী মেয়েকে দেখি যার নাম হচ্ছে লিউ, যে একজন ম্যাচমেকার হিসেবে কাজ করে, মানে পৃথিবীতে কার সঙ্গে কার বিয়ে হবে সে এই কাজটা ঠিক করে। এই লোকটা ম্যারেজ প্যাভিলিয়নের প্রধান, তার নাম হলো ইউলাও। সে 500 বছর আগে লিউকে এখানে নিয়ে এসেছিল এবং তাকে ম্যাচমেকারের কাজ দিয়েছে। লিউ প্রায় সবগুলো ছেলে মেয়েদের মধ্যে বিয়ের সম্পর্ক তৈরি করে দিয়েছে, কিন্তু একটা ছেলে আছে যার সঙ্গে সে কিছুতেই কোনো মেয়ের সম্পর্ক তৈরি করতে পারছিল না। এই একজনের সম্পর্ক তৈরি করতে পারলেই তার প্রমোশন দেওয়া হবে। ইউলাওকে একজন কল দিয়ে বলে এবার যদি হং আর তিয়ানজি ফিরে না আসে তাহলে তাকে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তখন সে তার সিনিয়রের কাছ থেকে 1 মাসের সময় চেয়ে নেয়। লিউ তার শেষ কাজ সম্পূর্ণ করতে পারছিল না, সে অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারছে না। তখন ইউলাও তাকে বলে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, যদি তুমি পৃথিবীতে গিয়ে জিয়াং নামের ছেলেকে খুঁজে বের করে তার সঙ্গীর মিল করাতে পারো এবং তার একাকিত্ব দূর করতে পারো তাহলে আমি তোমাকে প্রমোশন করিয়ে দিব, কিন্তু যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমাকে পৃথিবীতেই থাকতে হবে। লিউ পৃথিবীতে যেতে চাইছিল না, তখন তার মাস্টার তাকে জোর করে পৃথিবীতে ফেলে দেয় আর সে চলে যায় চায়নার সুন্দর একটা শহরে। এই শহরে অনেক হ্যান্ডসাম দেখতে একজন ডাক্তার ছিল, সে অনেক ভালো মানের একজন ডাক্তার ছিল, যার কারণে প্রতিদিন তার কাছে অনেক রোগী আসতো। তার কাছে বেশি রোগী হওয়ার আরো একটা কারণ রয়েছে, শহরের সব মেয়েরা তার উপরে ফিদা, তাকে প্রতিদিন দেখার জন্য অসুখের বাহানা করে মেয়েরা তার কাছে আসতো। লিউ সেখানে পৌঁছে যায় আর সেই ছেলেকে খুঁজে পায়। এটাই হলো জিয়াং, যার সঙ্গী খুঁজে দেওয়াই ছিল লিউ এর মিশন। এখানে থাকা মহিলাদের কাছ থেকে লিউ জানতে পারে জিয়াং এই শহরের মেয়েদের ক্রাশ, কিন্তু জিয়াং এর কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই। লিউ তার ব্যাপারে বইয়ে লেখা দেখতে পায়, যেখানে জিয়াং ছেলে হিসেবে একদম পারফেক্ট ছিল, কিন্তু তার ভাগ্যে একা থাকা কিভাবে থাকতে পারে এটাই সে বুঝতে পারছিল না। এজন্য সে এখন থেকেই কাজে লেগে পড়ে। সে জিয়াং এর কাছে যায় আর তাকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরে ঘুরে দেখে। জিয়াং তাকে দূরে থাকতে বলে। লিউ শুধু ভাবছিল ছেলেটা কত হ্যান্ডসাম, এত হ্যান্ডসাম একটা ছেলে কিভাবে থাকতে পারে। লিউ তার হাত ধরার বাহানা করছিল, কিন্তু জিয়াং তাকে ইগনোর করে। যখন সে চলে যাচ্ছিল তখন দুজন ছেলে এসে তার সঙ্গে ফাইট শুরু করে। এটা দেখে জিয়াং তাদের দুজনকে আচ্ছা মতো ধোলাই দেয়। এমন সময়ে সেই লোক লিউকে জিয়াং এর উপরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তারা দুজন একদম একে অন্যের কাছাকাছি চলে আসে। জিয়াং তার হাত ছড়িয়ে নিয়ে দ্রুত একটা আয়নার সামনে গিয়ে নিজের শরীর চেক করতে শুরু করে। তখন আমরা জানতে পারি জিয়াং এর আসলে একটা রোগ আছে। কোনো মেয়ে যদি তাকে
স্পর্শ করে তাহলে তার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, সে অনেক অসুস্থ হয়ে পড়ে আর এই কারণে সে মেয়েদের কাছ থেকে দূরে থাকে। কিন্তু লিউ তাকে স্পর্শ করার পরে তার কোনো কিছুই হয় না। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ তার সঙ্গে আজ প্রথম এমন ঘটনা ঘটেছে। এদিকে একজন ফক্স ডিমনকে দেখি তার বোনকে সিল করে রাখা আছে। এখন যেহেতু পৃথিবীতে তিয়ানজি আর হং আবারও একে অন্যের সামনাসামনি হয়েছে, তাই তাদের দুজনকে এক হতে দেওয়া যাবে না, নয় লেজওয়ালা ফক্স ডিমন খুব জলদি সিল ভেঙে বেরিয়ে আসবে। তার আগে তাদের দুজনকে এক হতে দেওয়া যাবে না। যদিও তাদের উপরে অভিশাপ দেওয়া আছে, তবুও তাদের ভয় হচ্ছিল যে এই অভিশাপ ভেঙে না যায়। নয় লেজওয়ালা ফক্স ডিমনের বোন বলে সে তাদের দুজনকে কিছুতেই এক হতে দিবে না। লিউ এদিকে জিয়াং এর পিছু করছিল, তখন রাস্তায় হঠাৎ একটা লোক তার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু জিয়াং তার সামনে চলে আসে আর মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। লিউ তার পাওয়ার দিয়ে লোকটিকে আঘাত করলে দেখতে পায় এটা একটা ফক্স ডিমন। সে তাকে আবারও আঘাত করবে কিন্তু পারে না, কারণ পৃথিবীতে তার পাওয়ার ব্যবহার করার অনুমতি নেই। লিউ কি আর করতো, সে জিয়াংকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু তার পুরো মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। জিয়াং এর মনে পড়ে সে ওই ফক্স ডিমনের লাঠির এক বাড়িতে এত আঘাত পায়নি, বরং লিউ যখন তাকে সঙ্গে নিয়ে আসছিল তখন এখানে ওখানে আঘাত লেগে তার মুখের এমন অবস্থা হয়েছে। লিউ এখন থেকে তার সঙ্গেই থাকতে চায় এবং তাকে ডাক্তারি শেখাতে বলে। জিয়াং মনে মনে ভাবছিল তাকে কাছে রাখলে হয়তো তার অসুখের প্রতিষেধক সম্পর্কে জানতে পারবে, তাই সেও তার মাস্টার হতে রাজি হয়ে যায় আর আজ থেকেই পড়াশোনা শুরু করতে বলে। পরের দিন সকালে যখন জিয়াং নতুন একটা রোগী দেখছিল তখন লিউয়ের মনে একটা শয়তানি বুদ্ধি আসে। মেয়েটি যেহেতু সুন্দরী ছিল তাই সে তার সঙ্গে ফ্লার্ট করার সুযোগ করে দেয় আর ইচ্ছা করেই ধাক্কা দিয়ে মেয়েটির গায়ে তাকে ফেলে দেয়। এর ফলে মেয়েটির সঙ্গে তার হাতে টাচ লাগে আর সে দৌড়ে ওখান থেকে চলে যায়, কারণ তার শরীরে র্যাশ বের হচ্ছিল। সে তার শরীরের অ্যালার্জি গুলোতে মলম দিচ্ছিল। তখন সেখানে লিউ চলে আসে আর তাকে এই অবস্থায় দেখে লজ্জা পেয়ে যায়। জিয়াং তাকে এই অসুস্থতার কারণ বলে না, তবে লিউকে দিয়ে তার পিঠে মলম লাগিয়ে নেয়। এই মেডিসিন নেওয়ার সময় লিউ তার ঘাড়ে একটা লাল রঙের চিহ্ন খেয়াল করে, তখন তার হাত দিয়ে স্পর্শ করা মাত্রই সেই চিহ্ন গায়েব হয়ে যায় আর জিয়াং এর অসুস্থতাও নিমিষেই শেষ হয়ে যায়। এটা দেখে তো তারা দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। এরপরে জিয়াং ভাবছিল অন্য মেয়েরা তাকে স্পর্শ করলে তার শরীর অসুস্থ হয়ে যায়, কিন্তু লিউ তাকে স্পর্শ করলে তার অসুস্থতা ভালো হয়ে যায়। এর মানে এই মেয়েটা নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারবে। লিউ তার বইয়ে বিভিন্ন সুন্দরী মেয়েদের ছবি দেখছিল। এত মেয়ের সঙ্গে দেখা করানোর পরেও জিয়াং এর কাউকেই পছন্দ হয় না, এজন্য তার অনেক রাগ হচ্ছিল। তখনই হঠাৎ সে বইয়ে সুন্দরী একটা মেয়ের ছবি দেখতে পায় যার নাম হলো সুই। এই মেয়েটা হলো তার নেক্সট টার্গেট। আজ শহরে অনেক বড় একটা মেলা বসেছিল, মেলায় সবাই ঘুরতে যায়। লিউ তার মাস্টারকে জোর করে নিয়ে মেলায় ঘুরছিল। তার মাস্টার তাকে মেলা থেকে খাবার কিনে দেয়। লিউ তো ভীষণ খুশি হয়ে যায়। আজ দীর্ঘদিন পরে জিয়াং তার অসুস্থতা ছাড়া একটু রিল্যাক্স ফিল করছিল। লিউ একটা মাস্ক পরে তার সামনে আসে। ঠিক তখনই আশেপাশে অনেক মানুষজন চলে আসে যারা মাস্ক পরেছিল এবং নাচানাচি করছিল। জিয়াং এই ভিড়ের মধ্যে লিউকে খুঁজতে গিয়ে অন্য মেয়ের হাত ধরে ফেলে আর তার শরীর আবারও খারাপ হতে শুরু করে। সে অস্থির হয়ে ওঠে। তখনই লিউ তার হাত ধরে আর তার অসুস্থতা ছেড়ে যায়। সামনে এগোতে অনেকগুলো মেয়েদের দেখে জিয়াং তার হাত শক্ত করে চেপে ধরে। মেয়েগুলো একের পর এক তাকে দেখে চলে যায় আর সে লিউয়ের হাত শক্ত করে ধরে। লিউ বুঝতে পারছিল না যে সে তার হাত এত শক্ত করে কেন ধরেছে। সে তাকে একটা সুন্দর মাস্ক পরিয়ে দেয় আর তার সামনে মাস্ক পরিহিত একটা সুন্দরী মেয়ে হাজির হয়। লিউ প্ল্যান করে জিয়াং এর সঙ্গে তার দেখা করিয়েছে, কিন্তু তারা দুজন তো আগে থেকেই একে অন্যকে চিনত। এই মেয়েটি তার কাজিন যার নাম হলো সুই। তখনই আশেপাশে অনেক সুন্দর আলো জ্বলতে শুরু করে যার বন্দোবস্ত লিউ করেছিল। একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি করার জন্য সে এই বন্দোবস্ত করেছিল। সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু তখনই ফক্স ডিমন লিউয়ের উপরে একটা কাঠের জিনিস ফেলে দেয়। জিয়াং তাকে বাঁচাতে যায়, এমনকি আশেপাশের সবাই তাকে বাঁচাতে যায় আর এগুলো মানুষের চাপায় পড়ে ফক্স ডিমন নিজেই আহত হয়ে যায়। সে তার বোনকে গিয়ে সব ঘটনার ব্যাপারে জানায়। তখন তার বোন তাকে বলে তোমার পাওয়ার আমার থেকে কম, তাই তুমি বারবার রিস্ক নিও না। আমার সিল অর্ধেক ভেঙে গিয়েছে, বাকিটা ভাঙতে পারলেই আমি বেরিয়ে আসব। তখন আর কারো কোনো চিন্তা নেই, আমরা দুজন মিলে পুরো পৃথিবীতে অশান্তির সৃষ্টি করব। জিয়াং এর জ্ঞান ফিরে আসে আর সে পানি খেতে চায়। তখন লিউ তাকে পানি দেয়, কিন্তু পানিটা হাত ফসকে তার গায়ে পড়ে যায়। তখনই সেখানে সুই গরম স্যুপ নিয়ে আসে আর তাকে খাওয়াতে
চায়। প্রথমে তো সে খেতেই চাইছিল না, কিন্তু সুই একটু জেদ করলে সে খেতে চায়। সুইয়ের হাতে খাবার খাবে না, এজন্য জিয়াং লিউকে ডাক দেয়। তখন সে তাকে খাওয়াতে চায়, কিন্তু এই ব্যাপার নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে বাটিটা সুইয়ের মাথার উপরে পড়ে। লিউ পিছনে পড়ে যাচ্ছিল, এটা দেখে জিয়াং তাকে ধরতে যায়, কিন্তু সেও উল্টো তার সঙ্গে পড়ে যায় আর সে সেখানেই জ্ঞান হারায়। লিউ তাকে মেরে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। তখন সুই তার হাত ধরে টানাটানি শুরু করে, যার ফলে তার শরীরে আবারও খারাপ করতে শুরু করে। এজন্য সে লিউয়ের হাত ধরে। এদিকে সে হাত ধরে টানছিল আর অন্যদিকে জিয়াং লিউয়ের হাত ধরে টানছিল। এই সব টানাটানিতে বিরক্ত হয়ে সে তাদের দুজনকেই ঘর থেকে বের করে দেয়। রাতে লিউ অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে কিছুতেই জিয়াংকে কোনো মেয়ের প্রেমে ফেলতে পারছে না। তখন তার মাস্টার তাকে বলে, যদি তুমি এই মিশন কমপ্লিট করতে পারো তাহলে তাকে প্রমোশন দেওয়ার সঙ্গে সঙ্গে তার বেতনও ডাবল করে দেবে। এটা শুনে তো লিউ অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি এই কাজটা সম্পূর্ণ করেই ছাড়বো। পরের দিন সকালে সে তাদের দুজনকে নৌকায় করে লেকে ঘুরতে নিয়ে যায়। সুই যতই জিয়াং এর কাছাকাছি আসার চেষ্টা করছিল, সে ততই তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এটা দেখে তো লিউ সুযোগ নেয় আর সে নৌকা দোলাতে শুরু করে। এর ফলে সুই তার হাত ধরার চান্স পেয়ে যায়। সঙ্গে সঙ্গে জিয়াং এর শরীরে র্যাশ বের হতে শুরু করে। সুই তার গায়ের উপরে লাফ দিবে, তখনই সে সরে গেলে সুই পানিতে পড়ে যায়। লিউ তখন ইচ্ছা করে জিয়াংকেও লেকের ভিতরে ফেলে দেয়, যেন সে মেয়েটিকে বাঁচাতে পারে। তারা মেয়েটিকে উদ্ধার করে নেয় আর এরপরে তার পেটের সমস্ত পানি বের করে। জিয়াং লিউকে বলে মেয়েটির পালস চেক করে দেখতে। লিউ তখন ইচ্ছা করে বলে তার পালস ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে, তাকে বাঁচাতে হলে তার মুখে মুখ লাগিয়ে নিঃশ্বাস দিতে হবে। সে জিয়াংকে বলছিল তার মুখ দিয়ে মেয়েটিকে নিঃশ্বাস দিতে, কিন্তু সে উল্টো তাকেই ফাঁসিয়ে দেয়। লিউ তাকে নিঃশ্বাস দিয়ে বাঁচায় আর এরপরে জ্ঞান ফিরে আসলে জিয়াংকে তার সামনে ঠেলে দেয়। এটা দেখে সুই মনে করে জিয়াং তাকে নিঃশ্বাস দিয়েছে। সে প্রচন্ড লজ্জা পেয়ে যায় আর বলে, এখন আপনাকে আমার দায়িত্ব নিতেই হবে। এটা বলে সে ওখান থেকে দৌড়ে চলে যায়। জিয়াং লিউকে বলে, এসব কিছুর দায়িত্ব তোমার নিতে হবে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এবার লিউ জিয়াং এর মায়ের সঙ্গে গিয়ে দেখা করে এবং তাকে বোঝায় সুই জিয়াংকে পছন্দ করে, তাই যেন আগামীকাল তিনি পাত্রী দেখার ব্যবস্থা করেন। তিনি তো অনেক খুশি হয়ে যায় আর পরের দিন তার ছেলেকে নিয়ে সুইকে দেখতে যায়। সুই জিয়াং এর জন্য কচ্ছপের স্যুপ নিয়ে এসেছিল, কিন্তু সে এটা খেতে চাইছিল না। তার মা রাগ করছিল, এজন্য সে বাধ্য হয়ে স্যুপ খায়। কিন্তু এই সব খাওয়ার সঙ্গে সঙ্গে তার কেমন যেন অদ্ভুত লাগছিল। লিউ সেখানে আসলে সে যখন লিউয়ের দিকে তাকায়, তখন তার মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করে। মানে তার লিউকে হঠাৎ করে অনেক ভালো লাগতে শুরু করে। সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই লিউয়ের ব্যাপারে ভাবা বন্ধ করতে পারছিল না। এজন্য সে তার সঙ্গে ঘরে চলে যায় আর জিয়াং এর মা সুইকে তাদের সঙ্গে যেতে বলে। তারা দুজন জিয়াংকে ধরে নিয়ে যায়। সুই তাকে সুস্থ করার চেষ্টা করছিল এবং তাকে ঔষধ খাওয়াচ্ছিল। সে লিউকে তার কাছে আসতে দিচ্ছিল না এবং চলে যেতে বলছিল। লিউ তাদেরকে একা ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু জিয়াং তার হাত টেনে ধরে আর বলে, ভালোবাসা আসলে কি, যেটার জন্য মানুষ মরতেও রাজি। তখন সুই তাকে নিজের দিকে ঘুরিয়ে কিস করতে যাচ্ছিল। লিউ এটা দেখে খুশি হচ্ছিল, কিন্তু তখনই জিয়াং সুইকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই সে লিউয়ের কাছে গিয়ে তাকে কিস করতে চায়, কিন্তু ঠিক তখনই সে আবার নিজেকে কন্ট্রোল করে নেয়। সে লিউকে বলে তাকে অ্যাকুপাংচার দিতে, তার শরীরের সমস্যা হচ্ছে। লিউ তখন তার পিঠে একটা একটা করে অ্যাকুপাংচার ফোটাতে থাকে। এরপরে সে একটু সুস্থ হয়। ততক্ষণে সুই জিয়াং এর মাকে নিয়ে সেখানে চলে আসে। তার মা রেগে বলে, তোমরা দুজন কি করছো? জিয়াং বলে, আপনি আমাকে একটু বেশি কচ্ছপের স্যুপ খাইয়ে ফেলেছেন। তখন তার মা আর কিছু বলে না। রাতে যখন লিউ ঘর পরিষ্কার করছিল, ঠিক তখনই সেখানে ফক্স ডিমন আসে এবং তাকে অজ্ঞান করে দেয়। সে তার ঘরে আগুন লাগিয়ে দেয়, যেন লিউ এখানেই পুড়ে মারা যায়। কিন্তু বাইরে থেকে সুই ঘরে আগুন লাগা দেখতে পায়। সে চিৎকার করে সবাইকে সাহায্যের জন্য ডাকে এবং শেষ পর্যন্ত তাকে আগুন থেকে বাঁচায়। তার এমন কর্মকাণ্ডের জন্য জিয়াং এর মা ভীষণ রেগে যায় আর তাকে বের করে দিতে চায়, কিন্তু জিয়াং সেখানে এসে বলে লিউয়ের কোনো দোষ নেই, সে কোথাও যাবে না। সুই বারবার তার আন্টিকে বলছিল লিউকে বের করে দিতে। জিয়াং তাকে বলে, তোমার বিয়ের বয়স হয়েছে, আমার পিছনে শুধু শুধু সময় নষ্ট করো না, তুমি বাড়ি চলে যাও। সুই এটা শুনে অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলে, আমি এত কিছু তোমার জন্য করেছি, তোমাকে ইমপ্রেস করার জন্য করেছি, আমি তোমার জন্য কি না করেছি, তাহলে সেদিন তুমি আমাকে কেন বাঁচালে? জিয়াং বলে, ওইটা আমার কর্তব্য ছিল তাই। সুই বলে, যদি তোমাকে আমি বিয়ে করতে
করতে না পারি তাহলে আমি সারা জীবন চিরকুমারী হয়ে থাকব। এটা বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড় দেয়। তাকে খোঁজার জন্য রাতে মশাল হাতে তারা দুজন বেরিয়ে পড়ে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তখন সেখানে সেই ফক্স ডিমন আসে আর তাদের দুজনকে নিচে ফেলে দেয়। নিচে পড়ে জিয়াং তার মাথায় প্রচন্ড আঘাত পায়। লিউ তার পালস চেক করে বুঝতে পারে তার মাস্টারের অবস্থা অনেক খারাপ। এর জন্য সে নিজের পাওয়ার ব্যবহার করে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। সে যতবার তার পাওয়ার ব্যবহার করছিল ততবার তার উপরে বিদ্যুতের স্ট্রাইক দেওয়া হচ্ছিল। এরপরেও সে বেশ কয়েকবার তার উপরে পাওয়ার ব্যবহার করে আর নিজেও জ্ঞান হারিয়ে পড়ে যায়। গভীর রাতে জিয়াং এর জ্ঞান ফিরে আসে, লিউয়েরও জ্ঞান ফিরে আসে। আজ রাত তাদের দুজনকে জঙ্গলেই কাটাতে হয়, এজন্য তারা দুজন আগুন জ্বালায় এবং মাশরুম পুড়িয়ে খায়। জিয়াং এর পেটের অবস্থা এমনিতেই খারাপ ছিল, তাই সে কোনো কিছুই খায় না। খাওয়া দাওয়া শেষে তারা দুজন সেখানেই ঘুমিয়ে পড়ে। জিয়াং লিউয়ের শরীরে তার কোট দিয়ে ঢেকে দেয়। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় লিউ তার সঙ্গে ফ্লার্ট করছে। সে বলছে, আমি একটা ফুল আর তুমি হচ্ছ গোবর, তোমার গোবরে ফুল ফুটাতে চাই। তার এমন অদ্ভুত ব্যবহার দেখে জিয়াং তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তবুও সে তার সঙ্গে অদ্ভুত আচরণ করছিল। জিয়াং তখন তার পালস চেক করে বুঝতে পারে গত রাতে লিউ যে মাশরুম খেয়েছিল সেই মাশরুমের কারণেই তার বিষক্রিয়া হয়ে গিয়েছে। লিউ একটা হাসি দিলে তাদের দুজনের মাথায় প্রচন্ড জোরে ব্যথা লাগে, কিন্তু এরপরও সে তাকে ফুল দেয়। জিয়াং তাকে বাড়িতে নিয়ে চলে আসে এবং চিকিৎসা করে সুস্থ করে তোলে। লিউয়ের জ্ঞান ফিরে আসলে সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি আমাকে দেখে গোবরের মতো মনে হয়? লিউ তো বুঝতে পারছিল না সে কি বলছে। তখন সার্ভেন্ট এসে তাদেরকে খবর দেয় সুইকে উলফ লিডার ধরে নিয়ে গিয়েছে। এটা শুনে তো তারা ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই সময় নিশ্চয় সুই অনেক বিপদে আছে। এখন তারা দুজন মিলে সুইকে কিভাবে উদ্ধার করবে সেই প্ল্যান বানায়। লিউ সুন্দর করে সেজে আসে আর এরপরে জিয়াং এর সামনে ঢং করতে শুরু করে। তখন জিয়াং তাকে বলে, তোমার মেকআপ করা হয়নি, তোমার মেকআপ আমি করে দিচ্ছি। সে তার মেকআপ করে দেয় আর এরপরে তারা দুজন মিলে উলফ লিডারের আড্ডায় গিয়ে নাচানাচি করে। সেখানে নাচ করে একদম তাদেরকে ইমপ্রেস করে দেয়। বিশেষ করে জিয়াংকে তাদের বেশি পছন্দ হয়। লিউ তার সঙ্গে জয়েন করতে চায়, কিন্তু সেই লোকটার তো জিয়াংকেই পছন্দ হয় আর সে তাকে কিস করতে চায়। পাশে থেকে একটা লোক লিউয়ের মুখের কাপড় সরিয়ে দেয়। তাকে দেখতে অনেক বাজে লাগছিল, কিন্তু তবুও সেই লোকটা তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। এটা দেখে জিয়াং তাদেরকে মারার প্রস্তুতি নেয়। ঠিক তখনই পেছন থেকে উলফ লিডার এসে তাদেরকে সরিয়ে দেয়। তারা সবাই তাদের লিডারকে দেখে ভয়ে মাপ চায়। তাদের লিডার বলে, আমি অর্ধেক দিনের জন্য বাইরে গিয়েছি আর তোমরা এসব রং তামাশা শুরু করে দিয়েছো। লিডার তাদের দুজনের কাছে ওই বেয়াদবির জন্য ক্ষমা চায়, কিন্তু এরপরে সে কলার ছালের উপরে পা দিলে পা পিছলে তার গায়ের উপরে পড়ে যায়। তখন সেখানে সুই চলে আসে আর এটা দেখে বলে, তাহলে সে এই ধরনের মেয়ে পছন্দ করে। এই ঘটনার কারণে তো লিডার নিজেও চমকে যায়। এরপরে তারা দুজন মিলে ড্রিঙ্কস করছিল আর সুই লিউকে বলছিল উলফ লিডারকে দেখা মাত্রই সে তার প্রেমে পড়ে গিয়েছে। সেদিন যখন সে পাহাড় থেকে লাফ দিয়েছিল তখন উলফ লিডার তাকে বাঁচিয়ে নিয়েছিল। তার মতো এত হ্যান্ডসাম ছেলে সে আগে কখনো দেখেনি। লিউ বলে, তাহলে মাস্টারের কি হবে? সে বলে, তোমার মাস্টার আমাকে পছন্দ করে না, আমিও তাকে পছন্দ করি না। অন্যদিকে তারা দুজন বসে খাওয়া দাওয়া করছিল আর উলফ লিডার বলছিল কিভাবে সুইয়ের সঙ্গে তার পরিচয় হয়। আসলে সুইকে বাঁচানোর পরে সে অনেকবার তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল, কিন্তু প্রত্যেকবার সুই ফেরত আসতো আর বলতো সে পথ চিনতে পারছে না। আজকেও সে একই কাজ করলো। এসব কিছু শুনে তারা দুজন একসঙ্গে ড্রিঙ্কস করছিল আর আড্ডা দিচ্ছিল। সুই এদিকে লিউকে বলছিল সে যেভাবেই হোক উলফ লিডারকে বিয়ে করবে, কিন্তু সে তার মনের ফিলিংস বোঝাতে পারে না। উলফ লিডার খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে চলে যায় আর এরপরে লিউ সেখানে আসে। লিউ সেখানে থাকা নুডলস খেতে চায়। জিয়াং আর সে একসঙ্গে নুডলস খাওয়া শুরু করে। তাদের মুখে একটা নুডলস ছিল, যার কারণে তারা দুজন একে অন্যের কাছাকাছি চলে আসে। এটা দেখে তো জিয়াং শুধু তার দিকেই তাকিয়েছিল। লিউ তখন হাসতে হাসতে সেই নুডলসটা ছিঁড়ে নেয় আর খেয়ে বসে পড়ে। এদিকে তারা দুজন রাতে বসে একসঙ্গে চাঁদ দেখছিল। দূরে থেকে তারা দুজন তাদেরকে দেখছিল। সুই উলফ লিডারকে বলে, ওই চাঁদের মতো আমিও একা, যদি আমাকে কেউ সঙ্গে নিতে পারতো তাহলে ভালো হতো। তাদের এই সময়টাকে রোমান্টিক বানানোর জন্য লিউ আর জিয়াং সেখানে অনেকগুলো জোনাকি পোকা ছেড়ে দেয়। এটা শুনে লিডার বলে, আমি থাকতে তোমার কখনোই একা মনে হবে না। আর সে তার সব সাঙ্গপাঙ্গদের সেখানে ডাকে আর বলে, দেখো এখানে আশেপাশে কত মানুষ।
সুই তখন তাদের ভিড়ে রেগে যায়। এদিকে সব জোনাকি পোকার মাঝে একটা লাল রঙের জোনাকি পোকা বের হয়, যেটা তারা দুজন একসঙ্গে ধরে আর দেখে। লিউ জোনাকি পোকা অনেক সুন্দরভাবে দেখছিল আর জিয়াং তাকে দেখছিল। পরের দিন সকালে তারা দুজন আরো একটা প্ল্যান করে। তারা জঙ্গলের মাঝে একটা ফাঁদ পাতে। সুই তখন উল্ফ লিডারকে সেখানে নিয়ে আসে। তাদের দেখে ফক্স ডিমন ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তার শব্দ শুনে উল্ফ লিডার সেদিকে তীর ছুঁড়ে মারে আর তার গায়ে লেগে যায়। তখন সে ওখান থেকে পালিয়ে যায়। সুই সেখানে ফাঁদ খুঁজে বেড়াচ্ছিল, কারণ সে জানতো লিউ কি প্ল্যান করেছিল, কিন্তু সে কিছুতেই ফাঁদ খুঁজে পাচ্ছিল না। এজন্য তারা দুজন সেখান থেকে চলে যায়। তারা যাবার পরে লিউ সে জায়গায় এসে ভালোভাবে চেক করে দেখে যে তারা কেন ফাঁদ খুঁজে পেল না, কিন্তু তারা নিজেদের ফাঁদে নিজেই আটকে যায়। এই ফাঁদে অনেক কম জায়গা ছিল, যার কারণে তাদের দুজনের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। জিয়াং বুদ্ধি করে তার চুল থেকে কাঠি খুলে নেয় এবং সেটা দিয়ে দড়ি কেটে মুক্ত হয়। তবে এটার কারণে লিউয়ের খোপার কাটা ভেঙে যায়। এরপরে তারা দুজন একে অন্যের মাথায় থাকা পাতাগুলো সরিয়ে দেয় আর হাসে। এরপরে সুই তাদের সঙ্গে বসে ভাবছিল তার ওই ছেলেটাকে ভালোবাসা বোঝাতে কেন এত সমস্যা হচ্ছে। সে এত কিছু করছে, তারপরও উল্ফ লিডার কিছুতেই বুঝতে পারছে না। লিউয়ের মাথায় আবারও একটা বুদ্ধি আসে। পরের দিন সকালে তারা একটা গল্প লিখে উল্ফ রাজাকে দেয়, কিন্তু সে এটা পড়ে না। তাই লিউ বলে সে একটা অভিনয় করে দেখাবে। তারা দুজন মিলে অভিনয় করতে শুরু করে। লিউ সুইয়ের মতো আর জিয়াং উল্ফ লিডারের মতো অ্যাক্টিং করতে শুরু করে। লিউ বলে আমি চলে যাচ্ছি মাস্টার, আপনার কি আমাকে কিছু বলার আছে? সে বলে কি বলার থাকবে। লিউ বলে আপনি জানেন আমি কেন বারবার হারিয়ে যাই আর ফিরে এসে বলি যে পথ খুঁজে পাচ্ছি না। জিয়াং কোনো কিছু বলছিল না। তখন লিউ চলে যাচ্ছিল আর সে তাকে কাছে টেনে ধরে। সেখানে থাকা সবাই তাদের অভিনয় মনোযোগ সহকারে দেখছিল। জিয়াং বলে যখন থেকে তুমি আমার একাকিত্ব জীবনে এসেছো সেদিন থেকে আমি তোমাকে প্রথম দেখছি, এরপরে থেকে আমি আর কাউকে দেখিনি। এসব বলছিল আর আগের সব কথাগুলো সে মনে করছিল। আসলে সে এই কথাগুলো মন থেকেই বলছিল। এরপরে সে লিউকে বলে এখন বলো আমি কি করতে পারি। লিউ উল্ফ লিডারের দিকে তাকিয়ে বলে তাকে আটকাও। এখন উল্ফ লিডার বুঝতে পারে সুইকে যাওয়া থেকে আটকানো উচিত। সঙ্গে সঙ্গে সে তার পিছু করতে চলে যায়। এদিকে সুই তার প্ল্যান মতো ব্যাগপত্র গুছিয়ে বাইরে অপেক্ষা করছিল। উল্ফ লিডার সেখানে আসে আর তাকে যেতে বাধা দেয়। সে তাকে নিজের কাছে ধরে বলে আমি শুনেছি তুমি আমাকে পছন্দ করো, তাই এখন আমি আর তোমাকে কোথাও যেতে দেব না। এটা বলেই সে তাকে কিস করে দেয়। আর তাদের দুজনকে দূর থেকে লিউ মনোযোগ সহকারে দেখছিল। জিয়াং যদিও চোখ ঢেকে দিচ্ছিল, কিন্তু তবুও সে জোর করে দেখছিল। তাদেরকে দেখে লিউ বলে আমিও তোমাকে পছন্দ করি। জিয়াং তো কিছুক্ষণের জন্য খুশি হয়ে যায় আর বলে কি বললে। লিউ তখন বলে উল্ফ লিডারের পরের লাইনটা এটা বলা উচিত ছিল। এটা শুনে তার মুড আবারও অফ হয়ে যায় আর এরপরে সে তাকে নিয়ে চলে যায়। বাড়িতে ফিরে জিয়াং লিউয়ের ভেঙে ফেলা হেয়ার পিন মেরামত করে ফেলছিল। রাতে বাইরে বসে তারা দুজন গল্প করছিল। সে ভাবছিল কিভাবে সে তাকে এই হেয়ার পিন ফিরিয়ে দিবে। তখনই আকাশের তারা খসে পড়ে আর এটা দেখে লিউ উইশ করতে শুরু করে। জিয়াং তার মাথায় হেয়ার পিন পরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে কিছু লোকেরা চলে আসে, যার কারণে সে আর তাকে এটা পরিয়ে দিতে পারে না। রাতে যখন লিউয়ের মাস্টার ঘরে ফিরে আসে তখন সে তার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছিল আর বলছিল আজ আমার সঙ্গে অদ্ভুত একটা জিনিস হয়েছে। লিউ দেখতে পায় জিয়াং এর বুক মেয়েদের মতো উঁচু হয়ে গিয়েছে। এটা দেখে সে বলে ওঠে ওয়াও। জিয়াং আজ তাকে নিজের অসুস্থতার ব্যাপারে সবকিছু খুলে বলে দেয়। তার সঙ্গে এটা হয়েছে। তার অসুস্থতার কারণে জিয়াং মনে করে লিউয়ের হাত ধরলে হয়তো এটা সেরে যাবে, কিন্তু হাত ধরার পরও তার এটা ভালো হয় না। লিউ তখন আগের মতো তার ঘাড়ে সেই চিহ্নের উপর কিছুক্ষণ ম্যাসাজ করে দেয়। তার ঘাড়ের চিহ্ন গায়েব হয়ে গেলে তার বুকও ঠিক হয়ে যায়। এরপরে তারা দুজন বই পড়ে খুঁজে বের করে জিয়াং এর এই অসুখ হয়েছে নয়লেজওয়ালা ফক্স ডিমনের কারণে। মিউককে বলে তুমি ঠিক ধরেছ, আমার আর ডাক্তার জিয়াং এর মধ্যে অনেক পার্থক্য আছে। সে অনেক বুদ্ধিমান এবং ধনী, আমার এই সব নেই, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি কখনো ভাবিনি আমাদের ভালোবাসা এভাবেই শেষ হয়ে যাবে। এইসব বলে সে আরো ড্রিঙ্কস করতে শুরু করে। তাকে দেখে মিউক কান্না করে দেয় আর বলে যেদিন থেকে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে সেদিন থেকে আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। এটা বলে তারা দুজন হাত ধরে সেখান থেকে বেরিয়ে যায় আর এরপরে তারা দুজন একা থেকে যায়। লিউ তো মনে মনে খুশি হচ্ছিল। জিয়াং তখন তাকে খাইয়ে দিতে
দিতে চায় তখন সে একটু ঢং করে আর এরপরে খাবার খেয়ে নেয়। তারা দুজন বসে হাসাহাসি করছিল। রাতে যখন লিউ মিউককে পালাতে সাহায্য করছিল তখনই জঙ্গলের ভিতরে একটা মেয়েকে তারা গলায় দড়ি দিতে দেখতে পায়। তারা গিয়ে সেই মেয়েটিকে বাঁচায়। মেয়েটি বলে সে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পরে বুঝতে পারে এই ছেলেটি আসলে তার সঙ্গে ভালোবাসার নাটক করেছিল। সে বিয়ের পরে থেকে তার উপরে অত্যাচার চালাতে শুরু করে। এখন সে আফসোস করছে নিজের সিদ্ধান্তের উপরে। সে যদি তার বাবা মায়ের সিদ্ধান্ত মেনে নিত তাহলে ভালো হতো। এখন তো সে তার পরিবারের কাছেও মুখ দেখাতে পারবে না। লিউ এই মেয়েটির শরীর থেকে ফক্স ডিমনের গন্ধ পাচ্ছিল। তার এসব কথা শুনে মিউক একটু ভয় পায় আর লিউকে বলে আমার কি সেনকে বিশ্বাস করে পালানো উচিত? লিউ বলে সে তোমাকে সত্যি অনেক ভালোবাসে, সে তোমাকে কষ্ট দিবে না, তুমি যেতে পারো। এটা শুনে খুশি হয়ে সে ওখান থেকে চলে যায় আর ডিমন মেয়েটির মন খারাপ হয়ে যায় কারণ তার প্ল্যান নষ্ট হয়ে গেল। এরপরে লিউ মেয়েটিকে জিজ্ঞেস করে সে যে ছেলের কথা বলেছিল ওই ছেলে কে। লিউ তাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে, কিন্তু সেই ফক্স ডিমন বলে যা হবার হয়ে গিয়েছে, এবার ওই বিষয়টা বাদ দাও। লিউ বলে এরপরে কথা বলার আগে তোমার শরীরে থাকা শিয়ালের গন্ধটা দূর করে এসো। এটা শোনা মাত্রই ফক্স ডিমন তার উপরে হামলা করে দেয়। এই হামলার ফলে লিউয়ের শরীর খারাপ করতে শুরু করে। তখনই সেখানে জিয়াং এলে ফক্স ডিমন পালিয়ে যায়। লিউ তাকে বলে এই মেয়েটাই তোমাকে অভিশাপ দিয়েছিল। জিয়াং দেখতে পায় লিউয়ের উপরে বিষ প্রয়োগ করা হয়েছে। সে তাকে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে যায় এবং তার বিষ প্রয়োগ করা স্থান থেকে রক্ত চুষে বের করে দেয়। লিউ জ্ঞান হারায়। এটা দেখে জিয়াং তার মুখে করে লিউকে ওষুধ লাগিয়ে দেয়। সে তাকে বলতে থাকে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, আমি এখনো তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আমাকে একা করে চলে যেও না। লিউ ঘুমের ঘোরে তার মাস্টারকে ডাকছিল আর বলছিল আমাকে ছেড়ে যেও না। জিয়াং তার খেয়াল রাখতে রাখতে ওখানেই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে সে মাস্টারকে দেখতে পায়। সে তার মাস্টারকে বলে আজ আমি অনেক বড় একটা স্বপ্ন দেখেছি, কিন্তু একটু আগে আপনি আমার সাথে কি করেছেন আমার কিছু মনে পড়ছে না। জিয়াং তাকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। লিউ এখন কিছুটা সুস্থ হয়ে গিয়েছিল। তারা দুজনেই একে অন্যের দিকে তাকাচ্ছিল আর লজ্জা পাচ্ছিল কারণ তারা দুজনেই একে অন্যকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না। জিয়াং তার সার্ভেন্টকে বলে আমার একটা বন্ধু আছে যে তার ভালোবাসার মানুষকে মনের কথা বলতে পারছে না, এই অবস্থায় আমার বন্ধুর কি করা উচিত? সার্ভেন্ট বলে আমি হলে বলতাম সরাসরি তাকে গিয়ে বলে দাও যে আমি তোমাকে পছন্দ করি আর বিয়ে করতে চাই। এটা শুনে জিয়াং আর বেশি কথা না বলে তাকে কাজ করতে বলে চলে যায়। এরপরে তার কাছে আবারও লিউ চলে আসে আর বলে আমার একটা বান্ধবী আছে যে একটা পরী, কিন্তু সেই পরী একটা সাধারণ মানুষকে ভালোবেসে ফেলেছে, তাহলে কি তাদের দুজনের এক হওয়া সম্ভব? সার্ভেন্ট বিরক্ত হয়ে বলে ইদানিং কি তুমি বেশি গল্পের বই পড়ছো নাকি? এরকম কখনো হয় নাকি যে মানুষ আর পরীর মধ্যে ভালোবাসা হয়? আর ভালোবাসা হলেও তো এটা টিকবে না, তারা দুজন কখনোই এক হতে পারবে না, আর এক হলেও তাদের দুজনের ভালোবাসার শেষটা খারাপই হবে। এসব কিছু শুনে লিউ মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর সার্ভেন্ট ভাবতে থাকে ইদানিং তাকে সবাই বন্ধু বান্ধবের প্রেম কাহিনীর ব্যাপারে কেন জিজ্ঞেস করছে। জিয়াং একটা পুতুলের সামনে প্র্যাকটিস করতে শুরু করে যে কিভাবে সে লিউকে প্রপোজ করবে। তখনই সে জানালা দিয়ে লিউকে দেখতে পায়। তার মনে হচ্ছিল যেন সে কোনো স্বপ্নের রাজকন্যাকে দেখছে। এখন সে আবারও কাঠের পুতুলের সঙ্গে কথা বলতে শুরু করে। তখনই সেখানে লিউ চলে আসে। তাকে দেখে সে একটু হতমত খেয়ে যায় আর বলে আমি অ্যাকুপাঞ্চার দেওয়ার প্র্যাকটিস করছিলাম, তুমিও প্র্যাকটিস করো। এটা বলে সে চলে যায়। সে চলে যাওয়ার পরে লিও সেই পুতুলের কানে কানে বলে আমিও তোমাকে পছন্দ করি। এরপরে তারা দুজন ঔষধ তৈরি করছিল আর ভাবছিল এটাই সঠিক সময়, এখনই তারা বলে দিবে যে সে তাকে ভালোবাসে। যখনই তারা একত্র হয় ঠিক তখনই সার্ভেন্ট সেখানে চলে আসে, যার কারণে তারা কিছুই বলতে পারে না। এরপরে আবারও তাদের দুজনের বাহিরে দেখা হয়। লিউ আর জিয়াং আবারও ঠিক করে যে তারা একে অন্যকে মনের কথা বলে দিবে। লিউ তাকে বলতে চাচ্ছিল ঠিক তখনই আবারও সার্ভেন্ট এসে জিয়াংকে রুগী দেখতে টেনে নিয়ে যায়। লিউয়ের তো ভীষণ রাগ হচ্ছিল। এরপরে যখন আশেপাশে সার্ভেন্ট ছিল না তখন জিয়াং লিউয়ের কাছে গিয়ে তাকে বলতে যাবে, ঠিক তখনই আবারও কোথাও থেকে যেন সার্ভেন্ট চলে আসে আর বলে আচ্ছা তাহলে এই হলো তোমার একটা ফ্রেন্ড। জিয়াং বিরক্ত হয়ে তাকে ঘুষি মেরে দেয়। রাতে এসে তারা রুমের ভিতরে সব আয়োজন করে আর চারিদিকে সুন্দর করে মোমবাতি জ্বালায়। লিউ ঘরে প্রবেশ করে অনেক অবাক হয়ে যায়। জিয়াং তার কাছে একটা মোমবাতি নিয়ে গিয়ে বলে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে বলার, কিন্তু
কিন্তু পারিনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে সে তার চুলের হেয়ার পিন পরিয়ে দেয়। লিউ তখন খুশি হয়ে তাকে বলে, আসলে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা বলেই সে তাকে কিস করে দেয়। এরপর থেকে তাদের দুজনের মধ্যে একটা রোমান্টিক রিলেশনশিপ শুরু হয়ে যায়। তারা দুজন একে অন্যের সাথে সব সময় হাসি খুশি থাকে। সার্ভেন্ট এসে খবর দেয় তার মা তাকে ডেকেছে। জিয়াং তখন তার মায়ের কাছে যায়। আসলে তার মাকে বাঁচাতে গিয়ে এই মেয়েটি নিজের প্রাণ বাজি রেখেছিল আর তাকে সাপ কামড় দিয়েছে। এজন্য জিয়াং নিজের চোখ ঢেকে মেয়েটির শরীরে অ্যাকুপাঞ্চার দিয়ে দেয় যেন বিষ নেমে যায়। দূর থেকে এসব কিছু দেখে তারা দুজন অনেক বেশি চিন্তিত ছিল। লিউয়ের হিংসা হচ্ছিল আর জিয়াং এর মা চাইছিল যেন তার ছেলের সঙ্গে এই মেয়েটার ভালো সম্পর্ক হয়ে যায়। সেই মেয়েটাও জিয়াং এর শরীরে ঢলে পড়ে। এই সব কিছু দেখে তো লিউ একদম সহ্য করতে পারছিল না। সিং নামের মেয়েটি কান্নাকাটি শুরু করে আর জিয়াং এর মাকে বলছিল সে এতিম, তার যাওয়ার কোনো জায়গা নেই। যেহেতু সে তার মার প্রাণ বাঁচিয়েছে এজন্য তিনি তাকে এখানে থাকতে বলেন। লিউ মেয়েটিকে দেখেই বুঝতে পারে যে মেয়েটি অভিনয় করছে, কিন্তু জিয়াং এর মা সেই মেয়েটির বিশেষ যত্ন নিচ্ছিল। মেয়েটি তখন লিউকে দেখে শয়তানি হাসি দেয়। এরপর থেকে তারা দুজন যখনই রোমান্স করার চেষ্টা করে তখনই তাদের মাঝে জিয়াং এর মা চলে আসে, কিন্তু তবুও তারা কোনো বাধা মানে না। তারা দুজন একে অন্যকে অনেক ভালোবাসতে শুরু করে। তারা একসাথে অনেক খুশি ছিল। একদিন জিয়াং বলে, এই ব্যাপারটা মায়ের কাছ থেকে কতদিন লুকিয়ে রাখবো? লিউ বলে, আমার ভয় হচ্ছে তোমার মা হয়তো আমাকে মেনে নেবে না। কিন্তু জিয়াং তাকে ভরসা দেয় যে সে তাকে বিয়ে করবেই, সে সবকিছু সামলে নেবে। লিউ তার কাছে আরো কিছু সময় চায়, এরপরে সে তার মাকে জানাবে। তাদের এই সব কথা দূর থেকে সিং শুনে ফেলে আর বলতে থাকে, তাহলে আমার কাছে বেশি সময় নেই। পরের দিন সকাল থেকে সে তার উদ্দেশ্য পূরণের কাজে লেগে পড়ে। সিং বারবার চেষ্টা করছিল জিয়াং এর কাছাকাছি যাওয়ার, কিন্তু জিয়াং তাকে প্রতিবারই ইগনোর করছিল। সে তার গায়ে পড়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে লিউ আসে আর তার হাতে অ্যাকুপাঞ্চার ফুটিয়ে বলে, আমি তোমার অসুখ সারিয়ে দিচ্ছি। এটা দেখে জিয়াং হাসে। তারা বলে, চলো আমরা দুজন মিলে অসুখ সারিয়ে দেই। তার নাকি অনেক ঠান্ডা লেগেছে, তাহলে তাকে গরম করি। এটা বলে তারা একটা চাদর দিয়ে দুই দিক থেকে দুজন মিলে তার গায়ে জড়িয়ে দেয়। তখন চিং একটা চিৎকার দিয়ে ওঠে আর চেঁচানোর আওয়াজ শুনে জিয়াং এর মা সেখানে চলে আসে। তখন সে তাকে বিচার দেয় যে লিউ তার সঙ্গে এসব করেছে। তিনি তো লিউয়ের উপরে ভীষণ রেগে যান। তিনি বলেন, চিং আমার প্রাণ বাঁচিয়েছে, সে আমাদের মেহমান, তার সঙ্গে ভালো ব্যবহার করো। চিং ঢং করে বলে, আমার মনে হয় আর এখানে আমার থাকা ঠিক হবে না, আমি চলে যাব। তিনি বলেন, তুমি যাবে না, গেলে লিউ এখান থেকে বেরিয়ে যাবে। জিয়াং তার মাকে এমন আচরণ করতে বারণ করে আর বলে, আপনি এই মেয়েটিকে কেন বিশ্বাস করছেন? সে তো একজন বাহিরের মেয়ে। তখন তার মা ভীষণ রেগে যায় আর বলে, তুমি লিউয়ের সাপোর্টে কথা বলছো আর আমাকে অপমান করছো। আমি তোমাকে বলে দিলাম তোমার চিংকে বিয়ে করতে হবে আর এই মেয়েটাকে আমার পছন্দ। এটা বলে সে তাদের দুজনের হাত এক করে দেয় আর বলে, তোমাদের দুজনকে অনেক সুন্দর মানাবে। লিউ আর নিজেকে আটকে রাখতে পারে না। সে জিয়াং এর মাকে বলে দেয় যে তারা দুজন একে অন্যকে পছন্দ করে। জিয়াংও বলে সে লিউকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। চিং জিয়াং এর মায়ের ব্রেন ওয়াশ করে দিচ্ছিল। সে বলছিল এই মেয়েটা তার ছেলের মাথা খেয়েছে, সে তো তার ছেলের যোগ্য না। এসব শুনে তার মা বলে লিউকে এখনই তার বাড়ি থেকে বের করে দিবে। জিয়াং তার মায়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চায় আর বলে, কোনো ভুল হয়ে থাকলে আমাকে শাস্তি দিন। তার মা তার উপরে ভীষণ রেগে যায় আর বলে, এই দিন দেখার জন্য আমি তাকে জন্ম দিয়েছিলাম। জিয়াং লিউয়ের হাত ধরে বলে, আপনি যতই না বলুন না কেন আমি লিউকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তখনই তার মা অসুস্থ হতে শুরু করে আর চিং তার মায়ের উপরে কিছু একটা জাদু করে, যার ফলে তার মা আরো অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে তো জিয়াং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর তার মায়ের চিকিৎসা করতে শুরু করে। তার মা কান্নাকাটি করছিল আর বলছিল, এই মেয়েকে বিয়ে করলে তুই আমার মরা মুখ দেখবি। চিং এইসব কিছু দেখছিল আর মনে মনে অনেক খুশি হচ্ছিল। জিয়াং এরপরে গিয়ে লিউয়ের সাথে দেখা করে আর তাকে বলে, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। লিউ বলে, কোনটা করতে পারবে না? আমাকে ভালোবাসতে পারবে না নাকি বিয়ে করতে পারবে না? জিয়াং বলে, আমার মা অসুস্থ। লিউ তখন রেগে বলে, তাহলে এটার জন্য আমাদের সম্পর্ক কেন নষ্ট হবে? তুমি কি চিংকে পছন্দ করতে শুরু করেছো? জিয়াং বলে, তুমি আমাকে ভুল বুঝছো। কিন্তু লিউ রেগে সেখান থেকে চলে যায়। জিয়াং তাকে বাধা দিতে চাইছিল, কিন্তু দূর থেকে চিং তার উপরে এমন একটা জাদু করে দেয় যার কারণে
জিয়াং নিমিষেই তাকে ভুলে যায় এবং পুতুলের মতো সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। সিং তখন বলে, তোমাদের এই সম্পর্কের ভাঙনের কারণে আমিও আমার হার্টলেস অভিশাপ তোমাদের উপরে আবারও দিতে পারলাম। এরপরে চিং লিউয়ের ব্যাগপত্র গুছিয়ে দিয়ে তাকে বেরিয়ে যেতে বলে। জিয়াং চিংকে এ ব্যাপারে কিছুই বলে না আর লিউকেও আটকায় না। লিউ তাকে ডাকছিল কিন্তু জিয়াং তাকে কোনো কথারই উত্তর দিচ্ছিল না। লিউ তখন বলে, আমি তোমাকে ঘৃণা করি, আর সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে চিং তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। রাতে সে জিয়াং এর ঘরে যায় আর বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার মাও আমাদের বিয়েতে রাজি, যেহেতু আমরা বিয়ে করব তাই এত দূরত্ব থাকা ঠিক না। জিয়াং বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্য, তবে তুমি যদি আমাকে সত্যি কথা বলো তাহলে আমি তোমাকে পছন্দ করব। সত্যি করে বলো, তুমি আমার মাকে বাঁচানোর অভিনয় করেছো তাই না? আসলে সেদিন আমার মায়ের উপরে হামলাকারীকে তুমি ঠিক করেছো। সিং তার কাছে সত্যিটা স্বীকার করে নেয় আর বলে, আমি তোমাকে পছন্দ করি, এজন্যই এইসব করেছি। জিয়াং বলে, যেহেতু তুমি সত্যি কথা বললে তাই আমিও তোমাকে পছন্দ করি। তাদের এইসব কথা বাহির থেকে জিয়াং এর মা শুনে ফেলেছিল। আসলে লিউ এবং সে প্ল্যান করেই এটা করেছে। তিনি চিংকে বলে, আমি তোমাকে এত ভালোভাবে সম্মান করেছি আর তুমি আমার সঙ্গে চিট করেছো। আর লিউকে বলে, আমি তোমাকে ভুল বুঝেছি মা, তুমি কিছু মনে করো না। লিউ তাকে জামা কাপড়ের ব্যাগ দিয়ে বলে, এখান থেকে তুমি বেরিয়ে যাও। লিউ বলে, আমরা দুজন বুঝতে পেরেছিলাম যে তুমি আমাদের দুজনকে আলাদা করার চেষ্টা করছো, এই জন্য আমরা দুজন প্ল্যান করেই এসব করেছি। তারা দুজন আসলে চিং এর শরীর থেকে ফক্স ডিমনের গন্ধ পেয়েছিল। তারা দুজন বুঝতে পেরেছিল এই মেয়েটা আসলে ফক্স ডিমন। তাকে হাতে নাতে তাদের মায়ের সামনে আসল রূপ প্রকাশ করাই তাদের প্ল্যান ছিল। তারা দুজন মিলে সিং এর সামনে এমন অভিনয় করেছিল যেন সে মনে করে যে তারা সত্যি দুজন আলাদা হয়ে যাচ্ছে এবং সিং জিতে যাচ্ছে। যেহেতু তারা তখনও একে অন্যের প্রতি লয়াল ছিল, এজন্য ফক্স ডিমনের জাদু তাদের উপরে কোনো কাজ করেনি। উল্টো তারাই তাকে একটা তেলেসমা ব্যবহার করে বোকা বানিয়েছে। এটা শুনে তো তার মা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, লিউ আসলেই অনেক বুদ্ধিমতী। তিনি চিংকে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। এটা শুনে ফক্স ডিমন বলে, তোমাদের কি মনে হয় তোমরা জিতে গেছো? এটা বলেই সে নিজের আসল ফক্স ডিমন রূপে চলে আসে আর তাকে এই রূপে দেখে জিয়াং এর মা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং জ্ঞান হারায়। জিয়াং তার মাকে সামলায় আর লিউ তার সঙ্গে ফাইট করে। লিউ তার পাওয়ার ব্যবহার করতে পারছিল না। ঠিক তখনই ফক্স ডিমন তার উপরে অ্যাটাক করে দেয় আর জিয়াং তাকে বাঁচাতে গিয়ে তারা দুজনেই আহত হয়ে পড়ে যায়। ফক্স ডিমন জিয়াংকে আরেকটা সুযোগ দিয়ে বলে, হয় আমাকে বিয়ে করো নয়তো মরো। জিয়াং লিউয়ের হাত ধরে বলে সে কখনোই তাকে বিয়ে করবে না, দরকার হলে তারা দুজন এর পরের জন্মে এক হবে। এটা শুনে নয়লেজওয়ালা ফক্স ডিমন হাসতে হাসতে বলে, এখনই তোমার উপরে আমার জাদুর কাজ শুরু হয়ে যাবে। তখনই জিয়াং এর উপরে তার জাদু কাজ করে এবং জিয়াং আগের সব স্মৃতি ভুলে যায়। লিউ তাকে আগের সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা যেখানে যেখানে গিয়েছিল, যা যা করেছিল সেই সব কিছু আবারও রিপিট করে, কিন্তু তবুও জিয়াং এর কোনো কিছুই মনে পড়ছিল না। সে সবকিছু ভুলে গিয়েছে এবং তার সঙ্গে অচেনার মতো আচরণ করছে। লিউ মনে মনে ভাবছিল, আমি তোমাকে সবকিছু মনে করাবো। যেদিন রাতে তারা দুজন একসঙ্গে নীরবে বসেছিল আর সেখানে জোনাকি পোকা দেখে তারা দুজন অনেক খুশি হয়ে যায়। আগের মতোই তারা লাল জোনাকি পোকা একসঙ্গে ধরে আর লিউ তাকে কিস করে। জিয়াং তাকে জড়িয়ে ধরলে সে জিজ্ঞেস করে, তোমার কি সবকিছু মনে পড়ে গিয়েছে? জিয়াং বলে তার এখনো কোনো কিছুই মনে পড়েনি। এ কারণে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর সে তার থেকে দূরে থাকতে শুরু করে। লিউ এখন আগের জিয়াংকে আবারও মিস করে। সে তার কথা ভেবে হেয়ারপিন দেখে আর অনেক কষ্ট পাচ্ছিল আর কান্না করছিল। এদিকে ফক্স ডিমনের বোন গিয়ে জানায় কিভাবে সে তাদের দুজনকে আলাদা করে দিয়েছে এবং কিভাবে জিয়াংকে সবকিছু ভুলিয়ে দিয়েছে। তার বোন বলে লিউ কখনো কাঁদতে পারবে না আর এই অভিশাপ মেটানোর একমাত্র উপায় হচ্ছে তার চোখের পানি। তাই এই অভিশাপ সে কখনো ভুলতেও পারবে না। ফাইনালি সে এখন মুক্ত হতে পারবে। 500 বছর পর আজ নয়লেজওয়ালা ফক্স ডিমন তার সিল ভেঙে মুক্ত হয়ে যায়। মুক্ত হবার পরে সে আগের মতো পুরো পৃথিবীর মানুষের উপরে এমন জাদুর প্রয়োগ করে যার ফলে সবাই ভালোবাসা ভুলে যায়, সবাই নিষ্ঠুর হয়ে যায় আর অনুভূতিহীন হয়ে যায়। উপরে থেকে এই সব কিছু তারা দুজন দেখছিল। লিউ এর মাস্টার প্রচন্ড রেগেছিল আর বলছিল, তোমরা কি করছো? নয়লেজওয়ালা ফক্স ডিমন এখন মুক্ত হয়ে গিয়েছে। লিউ এই সব কিছু দেখছিল আর ভাবছিল, পরি হয়ে আমার কি লাভ? আমি তো আমার ভালোবাসার মানুষকেই পেলাম না। জিয়াং এর অভিশাপ দূর করার কি কোনো
উপায় নেই। তখন তার মাস্টার তাকে সব সত্যিটা বলে দেয় আর বলে আসলে তুমি হচ্ছ হং। যদি তোমরা দুজন একে অন্যকে বিয়ে করে নাও তবেই তোমরা আবারও আগের জায়গায় ফিরে আসতে পারবে। লিউ রেগে বলে আপনি আমাকে এই কথাটা কেন বলেননি? মাস্টার বলে 500 বছর আগের হওয়া সেই ফাইটের কারণে তুমি তোমার ভালোবাসার ক্ষমতা হারিয়েছো। লিউ জানতে চায় জিয়াং এর অভিশাপ ভাঙার অন্য কোনো উপায় আছে কিনা। তার মাস্টার বলে একটা উপায় আছে। আর এখানেই সিন কাট হয়। ফক্স ডিমন জিয়াংকে বিয়ে করছিল, সেখানে থাকা সকলেই তার বশে ছিল। লিউ সেখানে বিয়ের পোশাক পরে প্রবেশ করে আর বলে জিয়াংকে সে বিয়ে করবে। জিয়াং তাকে এখনো চিনতে পারছিল না এবং তাকে বিয়েও করতে চাইছিল না। তখন ফক্স ডিমন হাসতে হাসতে বলে সে তো এখন তোমাকে চিনতেই পারছে না, আর এই অভিশাপ কাটানোর জন্য তোমার চোখের পানি ফেলতে হবে, কিন্তু তুমি তো কাঁদতে পারো না। লিউ জিয়াং এর হাত টেনে ধরে তাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে ফক্স ডিমন তার আসল রূপে চলে আসে। সে তার 9টা লেজ বের করে এবং শহরে যাদের উপরে সে অভিশাপ দিয়েছে তাদের সকলের পাওয়ার নিতে শুরু করে। লিউ তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে তার সঙ্গে পেরে ওঠে না। তার হেয়ার পিন ভেঙে যায়, সে অনেক আহত হয়ে পড়ে। সেখানে পড়ে থাকা ভাঙা হেয়ার পিন দেখে জিয়াং এর আগের সবকিছু মনে পড়ে যায়। তার লিউ এর কথা মনে পড়ে যায় আর সে লিউ এর কাছে গিয়ে বলে আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। তার যে সবকিছু মনে পড়ে গেছে এটা শুনে ফক্স ডিমন আবারও তার স্মৃতি কেড়ে নেওয়ার চেষ্টা করে। সে তাদের দুজনকে নিজের কাছে টেনে ধরে এবং তাদেরকে গলা টিপে মেরে ফেলতে থাকে। জিয়াংকে মারা যেতে দেখে সে সহ্য করতে পারছিল না। তখনই তার মনে পড়ে তার মাস্টার তাকে বলেছিল এই অভিশাপ থেকে মুক্ত হবার একটা উপায় আছে। লিউ তখন তাকে বলে আমি ইমর্টাল হং, আমার সমস্ত কাল্টিভেশন উৎসর্গ করে দিচ্ছি এবং মানুষে পরিণত হওয়ার ইচ্ছা পোষণ করছি। এটা বলার পরেই তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, যেই পানি জিয়াং এর শরীরে প্রবেশ করে আর তার অভিশাপ কাটিয়ে ফেলে। ফক্স ডিমন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, যার ফলে তারা আহত হয়ে যায়। লিউ আর জিয়াং এখন নিজেদের সমস্ত পাওয়ার ব্যবহার করে ফক্স ডিমন আবারও 500 বছরের জন্য সিল হয়ে যায়, অর্থাৎ বন্দী হয়ে যায়। এখন তারা দুজন সাধারণ মানুষে পরিণত হয়। চারিদিকে তুষার পড়তে শুরু করে। এই তুষার ছিল আনন্দের তুষার। এই তুষার পুরো শহরে পড়ে আর তাদের উপরে থাকা সমস্ত অভিশাপ দূর হয়ে যায়। তারা আবারও আগের মতো হাসি খুশি হয়ে যায়। ফক্স ডিমনের অভিশাপ থেকে সকলেই মুক্ত হয়ে যায়। লিউ আর জিয়াং আবারও এক হয়ে যায়। আর এখানেই আজকের ড্রামা হ্যাপি এন্ডিং এর সঙ্গে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো সবাই, আজকের মতো এখানেই বিদায়।